দর্শক, একুশে টেলিভিশনের ফ্যাক্ট চেকে শুভেচ্ছা, স্বাগতম। ঈদের পর আবার ফিরে এলাম আমি হারুন রশিদ। আজকে ফ্যাক্ট চেকের বিষয় নির্ধারিত হয়েছে গুজবের কেন এত জোর। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, আপনাকে স্বাগতম। রয়েছেন ডাক্তার আব্দুল নূর তুষার, যিনি মিডিয়া ব্যক্তিত্ব। আসলে আজকে দুই নূরের এখানে সম্মিলন ঘটিয়েছি আমরা, আব্দুল নূর তুষার আর নুরুল হক নূর। আর আমাদের সঙ্গে ভারত থেকে যুক্ত হচ্ছেন ঋদ্ধিশ দত্ত, তিনি ইন্ডিয়া টুডে গ্রুপের ফ্যাক্ট চেকার। ঋদ্ধিশ দা, আপনাকেও স্বাগতম। আমরা আসলে এই জিনিসটা তো সবাই জানি যে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে প্রফেসর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করেছেন। এই সংক্রান্ত খবরাখবর নিয়ে আমরা গুজব বা সত্য সত্য নির্ণয় করব। তার আগে এটা নিয়ে রিপাবলিক টেলিভিশন, যারা খুব উৎসাহী সবসময় বাংলাদেশকে নিয়ে, তারা একটি রিপোর্ট করেছে। আমরা সেই রিপোর্টটি দেখে যদি আলোচনায় যাই তাহলে আলোচনাটা জমবে ভালো আমার মনে হয়। ভালো করে দেখুন, একদিকে বসে আছেন ভারতের প্রতিনিধিরা, মূল আসনে বসে আছেন প্রধানমন্ত্রী মোদী, কথা বলছে নিজের পার্শ্বদের সঙ্গে। বিপরীত দিকে চেয়ার শূন্য, সুযোগ বুঝে নির্লজ্জের মতো ঢুকে পড়ে ইউনুস। তবে সৌজন্য দেখাতে কোনো কার্পণ্য করেননি মোদী। এরপর একে একে ঢুকে পড়ল মৌলবাদী ইউনুসের দলবল। যে আমরা ঋদ্ধিশদার কাছেই প্রথমে যাব, যে এই ভিডিওটা পুরোটা আমরা দেখাইনি। এখানে বলছে যে সুযোগ বুঝে প্রফেসর ইউনুস ঢুকে পড়েছিলেন ওই বৈঠকে আসলে, এবং আরও আছে করজোরে, তারপরে 27 মিনিট 17 মিনিট বাইরে বসেছিলেন। ঋদ্ধিশদা যে ব্যাখ্যা করতেন এই রিপাবলিক টিভির এই নিউজটি আসলে কি ঘটেছিল, আপনারা তো তথ্য অনুসন্ধান করেন, ফ্যাক্ট চেক করেন, যদি একটু বলতেন তাহলে আমরা আলোচনায় ঢুকতে সুবিধা হতো। অবশ্যই সবাইকে বিলেটেড ঈদের শুভেচ্ছা জানিয়ে হারুন ভাইকে ধন্যবাদ আমাকে আবার এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। শুরু করছি প্রথমেই। হারুন ভাই, মানে আপনি যাদের কথা বললেন সেটা আমি ভিডিওটা দেখতে পেলাম না, শুনতে পেলাম না, কিন্তু আপনি যেরকম বলেছেন আমার পুরোপুরি বিশ্বাস তারা একদম ওরকমই বা আরো তার থেকে সাংঘাতিক কিছু হয়তো করে বসেছে বা করেছে। তো সেটা নিয়ে মানে খবরকে যারা খবরের মতো করে খবর করে তাদের বিষয়ে কথা বলতেও ভালো লাগে, জানেন তো। কিন্তু যারা খবরকে দ্বারা নাট্যমঞ্চে রূপান্তরিত করে তাদের নিয়ে কি আর কথা বলবো। তারা তো খবরের গুরুত্বটা বা খবরের গভীরত্বটাই তারা বোঝে না। একটা বিষয়ের, একটা বৈঠকের, একটা মিটিং এর কতটা এত দুটো দেশের মধ্যে এতদিন পরে একটা মানে একটা সত্যতা এসেছিল যে সম্পর্কের মধ্যে, সেই জায়গায় দাঁড়িয়ে এতদিন পর একটা এরকম বৈঠক হচ্ছে, এটার ডেপথ কত, এটার গুরুত্ব কত, যাদের বোঝার ক্ষমতা নাই তারাই দাদা এরকম করে। আমি আর কি বলবো, এইটুকুই আমার বলার। নুরুল হক নূর, মানে এটা কেন করে? মানে একটা বৈঠক তো সব দুই দেশের মধ্যেই কাঙ্ক্ষিত ছিল, কিন্তু সেটাকে আমি আবারও বললেন যে চট করে যেরকম তেমনি ফাঁকে ঢুকে পড়লেন প্রফেসর ইউনুস। 17 মিনিট দাঁড়িয়েছিলেন, কিন্তু এটা তো নির্ধারিত একটি বৈঠক। না না, এটা তো আপনি ভালো করে শুনেন নাই। বলছে ইউনুস ঢুকছে এবং ইউনুসের মৌলবাদী দল ঢুকছে। তো এই আমাদের যে ভারত থেকে যেই ফ্যাক্ট চেকার সাংবাদিক ঋদ্ধিশ দত্ত ভাই যুক্ত হয়েছেন, তিনি নিজে ভারতের নাগরিক হিসেবেই কিন্তু একটা চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে নিউজকে আসলে একটা নাট্য মঞ্চের মতো উপস্থাপনা করে রীতিমতো তারা সাংবাদিকতাকেই একটা অসম্মান করছে এবং সাংবাদিকতাকেই ছোট করছে। কাজেই সেইখানে ওই চ্যানেলের বিষয়বস্তু নিয়ে বোধহয় আমাদের আলোচনা করার খুব বেশি দরকার পড়ে না। তবে একটা বিষয় আমাদের এখানে, আমি জানি না রাষ্ট্রীয় পর্যায় থেকে প্রতিবাদ জানানো হয়েছে কিনা, কারণ আমি গ্রামে ছিলাম, আমি এই নিউজ দেখিনি। রিপাবলিক টিভির যেভাবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে একজন সম্মানিত ব্যক্তি, যাকে সরকার প্রধান হিসেবে শুধু আমরা না, সারা বিশ্বের অনেকেই একজন সম্মানিত ব্যক্তি হিসেবে যাকে মনে করে, বিশ্বের সরকার প্রধানদের মধ্যে এই মুহূর্তে কয়জন নোবেল লরিয়েট ব্যক্তি আছে আমি জানি না। এবং নোবেল লরিয়েট ছাড়া ওনার যে পাণ্ডিত্য, ওনার যে দারিদ্র মুক্তকরণে যে ওনার যে বিশ্ব অবদান, এবং অন্যান্য ক্ষেত্রেও ওনার 3-0 নীতি, অনেক জায়গায় অনেক বিশ্ববিদ্যালয়ে এটার উপর আলোচনা হচ্ছে। ওনার ক্ষুদ্র ঋণের আপনার মডেল অনেক জায়গায় অনুসরণ করা হচ্ছে, ইউএসএ কিংবা চায়নার মতো শক্তিধর রাষ্ট্রগুলোতেও। সেখানে এই সরকার প্রধানকে মৌলবাদী এবং যেভাবে উপস্থাপন করলেন, এই বিষয়ে বাংলাদেশ থেকে একটা কড়া প্রতিবাদ দেওয়া দরকার ছিল। এবং তার প্রেক্ষিতে ইন্ডিয়ান ওখানকার যে অথরিটি, এই এই রিপাবলিক টিভির বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল। কারণ ওই ভাই যেটা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কের আমরা একটা অবনতি দেখতে পাচ্ছি, সম্পর্কের একটা
তিক্ততাই দেখতে পাচ্ছি। কিন্তু সচেতন রাজনৈতিক মহল থেকে আমরা কিন্তু কেউই চাই না যে বাংলাদেশ ভারতের সম্পর্কটা এই তিক্ততার পর্যায়ে থাকুক, কারণ এটা দুদেশের জন্যই ক্ষতিকর। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। যেখানে সম্পর্কের উন্নয়নের একটা অগ্রযাত্রা হিসেবে, একটা পদক্ষেপ হিসেবে এই বিমস্টেকের এই সাইড লেনে মিটিং হলো, এটা দুই দেশেরই জন্য লাভজনক হয়েছে, এটা স্বস্তিদায়ক বিষয়। সেখানে এই বিষয়টাকে এইভাবে ভারতের গণমাধ্যম উপস্থাপন করলে, এবং এই রিপাবলিক টিভির কিন্তু আমরা জানি যে ক্ষমতাসীন দলের যে বিজেপির যে ধর্মীয় রাজনৈতিক যে মতাদর্শ, ওইটাকে কিন্তু প্রমোট করার জন্য এই রিপাবলিকান টিভি কিংবা আরও কিছু চ্যানেল আছে, সেখানে রিপাবলিকান টিভির সাথে ক্ষমতাসীন দলের একটা কিন্তু সম্পর্ক আছে। তো তারা যখন এইভাবে বিষয়টাকে উপস্থাপন করে, সেটা কিন্তু কিছুটা আমাদের জন্য অস্বস্তির এবং অসম্মানের। এই জায়গা থেকে বাংলাদেশের পক্ষ থেকে একটা কড়া প্রতিবাদ করে এবং এই টেলিভিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা আহ্বান জানানো দরকার। সেটা নিয়েছে কিনা আমি জানি না, না নিলে অন্তত নেওয়া দরকার। এবং আমি এই রিদিশ দত্ত যেটা বলেছেন এটা ঠিক, যে এই রিপাবলিকান টিভি সহ বেশ কিছু টেলিভিশন চ্যানেলও দেখেছেন যে বাংলাদেশের এই ইউনূস সরকার এবং এই গণঅভ্যুত্থান পরবর্তী কার্যক্রম নিয়ে একের পর এক ধারাবাহিকভাবে গুজব এবং প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছিল যে বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্ষণ করা হচ্ছে, তাদের সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, তাদেরকে রাস্তায় গলা কেটে হত্যা করা হচ্ছে। অথচ এই গুজব এবং প্রোপাগান্ডাটি ছড়িয়ে তারা ভারতেই কিন্তু একটা জঘন্য ঘটনা ঘটিয়ে ফেললো, যে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করে ওয়াকফ বিল যেটা ওয়াকফ বিল যেটা সেটা পাশ করলো। অর্থাৎ এইখানে এই ধোয়া তুলে সংখ্যালঘুদের নির্যাতন হচ্ছে। এবং যেহেতু ভারত 120 কোটি জনসংখ্যার একটা দেশ, তাদের ওয়ার্ল্ডে বিশাল একটা ডায়াসপোরা কমিউনিটি আছে, এগুলোকে অলরেডি ক্যাম্পেইন করে আমি কিন্তু এই ধরেন যে ফায়দাটা ওরা যে নিয়েছে। স্কেলে বলছে, কিন্তু যদি একজনও হয়ে থাকে সেটিও তো গ্রহণযোগ্য না সংখ্যালঘু নির্যাতন, আমি সেটাই বলছি। না, অবশ্যই বাংলাদেশে ইউনূস সরকারের সময় সংখ্যালঘু নির্যাতনের ঘটনা আপনার যেভাবে মানে প্রকাশ একদমই কি করছে, ঘটেনি? কিছু ঘটনা ঘটেছে সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা রাজনৈতিক কারণে। যেমন আওয়ামী লীগের আমলে যারা ধরেন, এবং সেটা হিন্দু সম্প্রদায়েরও, বিএনপি করার কারণে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান হিন্দুরাই দখল করেছে, আওয়ামী লীগের হিন্দুরা, কিংবা অনেকে এলাকা ছাড়া করেছে, অনেকের ব্যবসা বাণিজ্য দখল করেছে, সেটা এখন রিকভার করার চেষ্টা করেছে। আবার এখনকার সময় যারা একটু সুযোগ পাচ্ছে বা যাদের একটা পজিটিভ ভূমিকা আছে এই আন্দোলন সংগ্রামে, তো সেটা তো রাজনৈতিক কারণ, সেটা তো সংখ্যালঘুর কোনো বিষয় না। গয়েশ্বর চন্দ্র রায় বাংলাদেশের একটা বনেদি হিন্দু পরিবারের লোক, তার মেয়ে নিপুণ রায় আপনারা দেখেছেন রাস্তায় কিভাবে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে, লাঞ্ছিত করেছে। এবং আমরা এই যে জুলাই গণ আন্দোলনে আমি আপনার গ্রেপ্তার হয়েছিলাম, আমি দেখেছি এই নিপুণ রায়কে, যে এটা ব্যক্তিগত বিষয় এইখানে বলা উচিত না, কিন্তু তারপরে বলছি, তার একটা স্পর্শকাতর অপারেশন হয়েছে। তিনি আপনার ডিবি কার্যালয়ে একটা চেয়ার চেয়েছিলেন বসে থাকার জন্য, যে তার ওই মানে চেয়ারে বসতে, কারণ হাঁটু গিরে বসতে তার কষ্ট হয়। সেই চেয়ারটি পর্যন্ত সেখানকার ডিবির একজন এডিসিসিল অ্যাডমিন শাহিন শাহ নামে, তিনি চেয়ারটি দেয়নি যে এটাকে আপনাকে আপনার অফিস না ব্যবসা প্রতিষ্ঠান, আপনি চেয়ারে বসবেন। তো একজন নারী সংখ্যালঘু, তার সাথে এই আচরণটা করা হয়েছে। এইটা নিয়ে কিন্তু ভারতের মিডিয়া কিংবা গয়েশ্বরচন্দ্র রায়কে যখন মাথা ফাটিয়ে দেওয়া হয়, এগুলো নিয়ে কোনো নিউজ কর্নার কথা বলে না। শুধুমাত্র আওয়ামী লীগের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে, আওয়ামী রাজনীতির সাথে জড়িত থাকার কারণে যারা হামলা মামলার শিকার হয়েছেন, সেই ঘটনাটাকে যেভাবে সংখ্যালঘুর নির্যাতন হিসেবে প্রচার করা হচ্ছে, সেটি কিন্তু ঠিক না। অবশ্যই সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউই এই দেশে নির্যাতিত হবে না, এটিই তো আমরা প্রত্যাশা করি। এবং বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা বাংলাদেশ না, শুধু পৃথিবীতে একটা বিরল জাতি, এই বাংলাদেশের মধ্যে যে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সেটাকে ভারত রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরেই প্রশ্নবিদ্ধ করে আসার চেষ্টা করছে। এবং বর্তমান ক্ষমতাসীন ভারতের যে দল, তাদের পলিসি এইটা, এই ধর্মীয় ট্রাম্প কার্ড